হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে শারমিনস টিউটোরিয়ালসের ফটোশপের প্রথম ক্লাস। আর আজকের ক্লাসে আমরা ফটোশপের ইউজার ইন্টারফেস নিয়ে কথা বলবো। ইউজার ইন্টারফেস নিয়ে কথা বলার আগে আমরা প্রথমে একটু ফটোশপ কী সেটা সম্পর্কে জানবো। ফটোশপ বলতে আমরা কি বুঝি? আশা করি ম্যাক্সিমামই জানি ফটোশপ দিয়ে ইমেজ এডিটিং করা যায় এবং আরও ইমেজ রিটাচ, এমনকি কালার কারেকশন, এসবের জন্য আমরা ফটোশপ ব্যবহার করে থাকি। ফটোশপ মূলত ইমেজ এডিটিং রাস্টার গ্রাফিক্স সফটওয়্যার হিসেবে পরিচিত। মূলত ফটোশপ 1992 সালে বাজারে আসে। তখন ছিল ফটোশপের ভার্সন 1। তখন ফটোশপে তো কালারফুল ছিল না এবং এটি বিট ম্যাপ ছিল। বিট ম্যাপ বলতে আশা করি বিট ম্যাপ। তো প্রথম দিকে ফটোশপ দিয়ে শুধুমাত্র আমরা ইমেজ এডিটিং, রিটাচ এবং কালার কারেকশন এসব টুকিটাকি কাজ হতো। তাই এর নামকরণ করা হয়েছিল ইমেজ এডিটিং রাস্টার গ্রাফিক্স সফটওয়্যার। বর্তমানে ফটোশপের 2020 ভার্সন এসেছে 2019 সালে এবং এটি অনেক আপডেটেড এবং এখানে অনেক নতুন নতুন ফিচার্স অ্যাড হয়েছে, অনেক বেশি কালারফুল। আগে যে কাজ করতে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় লাগতো সেটি এখন আমরা অনেক সহজেই করতে পারি। পূর্বে রাস্টার গ্রাফিক্সের কাজ হলেও বর্তমানে অনেক প্রিন্ট রিলেটেড কাজ, যেমন বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিয়ার, ওয়েব ব্যানার ইত্যাদি আমরা ফটোশপ দিয়ে খুব ইজিলি তৈরি করতে পারি। আজকে আমরা ফটোশপের PS6 যে PS6-এর এনভায়রনমেন্টের সাথে পরিচিত হব। PS6 এনভায়রনমেন্টের সাথে এ কারণে পরিচিত হব, এটি অনেক লাইট একটি সফটওয়্যার এবং এর জন্য। আর এটি অনেক ইউজার ফ্রেন্ডলি। আমরা কেউ যদি ফটোশপ PS6টা খুব ভালো মতো পারি তাহলে আমরা যে কোনো ভার্সনই খুব ইজিলি ইউজ করতে পারবো। এখন আমরা দেখি ফটোশপের PS6-এর, আমার এখানে ওপেন করাই আছে, কোথায় কি আছে টুকিটাকি এগুলো সম্পর্কে আমরা জানবো। প্রথমে দেখি এই যে ব্ল্যাক স্পেসটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে মূলত ইন্টারফেস। এই যে চেহারা এগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ইন্টারফেস। এরপর সবার উপরে যাচ্ছি, সবার উপরে যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপস এক্সেট্রা যা আছে, এই যে সবার প্রথমে যে বারটি এটিকে আমরা বলবো মেনু বার। দেন মেনু বারের ঠিক নিচেই যে বারটি আছে এটি হচ্ছে অপশন বার। এই অপশন বারটি আবার টুল বারে টুলগুলোর সাথে রিলেটেড। টুল বার যখন যে টুলটা আমরা প্রেস করব, যে টুল নিয়ে কাজ করব, সে অনুযায়ী আমাদের অপশন বারের চেহারাটাও চেঞ্জ হয়ে যায়। দেন এই যে বাম পাশে যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের টুল প্যানেল বা টুল বার। আর এই যে ডান পাশে এগুলাকে বলা হচ্ছে ফ্লোটিং প্যানেল বা ভাসমান প্যানেল। আমরা টুলবার নিয়ে আরও কথা বলবো, তার আগে আমরা ফ্লোটিং প্যানেলের কাজগুলো দেখে আসি। এটিকে ফ্লোটিং প্যানেল বলা হচ্ছে এই কারণে, এই যে আমার এখানে কালার আছে, সোয়াচেস আছে, তা আমরা আমাদের এই যে দুটো জিনিস এগুলো আমরা হচ্ছে মুভ করতে পারি। প্রয়োজন অনুযায়ী এক পাশ থেকে আরেক পাশে নিতে পারি, আমাদের যেখানে দরকার সেখানে নিয়ে আমরা কাজ করতে পারি, কিংবা এভাবে রাখতে পারি, এভাবেও নিতে পারি, যেভাবে ইচ্ছা, যেভাবে ভালো লাগে সেভাবেই এগুলো নিয়ে কাজ করা যায়। কাজের সুবিধার জন্য এই প্যানেলের বারগুলো যেহেতু আমরা নাড়াচাড়া করতে পারছি, সেই জন্য এটা ফ্লোটিং বার হিসেবে পরিচিত। আমরা যেমন এটা এদিক সেদিক নিতেও পারি, মুভ করতে পারি, ঠিক তেমনি দরকার না হলে, অতিরিক্ত হলে আমরা ক্লোজও করে দিতে পারি। আবার যদি দরকার হয় তখন আমরা উইন্ডো থেকে যে খুব ইজিলি নিয়ে আসতে পারি। দেন হচ্ছে
তাই আমাদের ফ্লোটিং প্যানেলটা আমরা আমাদের কাজের সুবিধার জন্য সবসময় সাজিয়ে গুছিয়ে রাখবো। যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইনের কাজ করব এবং যে কোনো কাজই করব, ফটো এডিটিং থেকে টাইপোগ্রাফি, ইমেজ রিটাচ সব কিছুই করবো এখানে, তাই আমাদের ফ্লোটিং প্যানেলটা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিব। সেজন্য সাজানোর জন্য উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস বাই ডিফল্ট এসেনশিয়ালস যখন সিলেক্ট করা থাকবে, আমার এখানে যা যা লাগবে তা আমরা এখানে সেট হয়ে থাকবে, আমার নতুন করে কিছু করতে হবে না। কেউ যদি 3D নিয়ে কাজ করে সে তখন 3Dটা সিলেক্ট করে দেবে, সেই অনুযায়ী তার ফ্লোটিং প্যানেলটা সাজানো থাকবে। কেউ যদি মোশন নিয়ে কাজ করে সেই অনুযায়ী তারটা সাজানো হবে, পেন্টিং, ফটোগ্রাফি, টাইপোগ্রাফি সব কিছু যার যেভাবে প্রয়োজন তার ফ্লোটিং প্যানেল সে সেভাবে সাজিয়ে গুছিয়ে নেবে। এই যে এসেনশিয়ালটা আমাদের এখন করা আছে, যেহেতু আমি একটু এদিক সেদিক চেঞ্জ করেছি, তাই আমি এখন রিসার্চ এসেনশিয়াল দিলে আমার সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। এখন আমি যা যা কাজ করতে চাই আমি এখান থেকেই নিয়ে কাজ করতে পারবো। এরপর টুল বারে যখন দেখেছি এই অ্যারো কিটে ওয়ান ক্লিক করলে ডাবল হয়ে যাবে টুলগুলো, আর এখানে আবার ক্লিক করলে সিঙ্গেল হয়ে যাবে। এখন আমি দেখানোর সুবিধার জন্য ডাবলই করে নিলাম। এই যে টুলগুলো দেখছি এখানে 6টি আছে, এখানে 8টি, এখানে 4টি, এখানে আরও কয়েকটি আছে। এই টুলগুলো আমরা আমাদের প্রয়োজন মতো যেভাবে সাজানো আছে, এখানে 6টি, এই 6টির একরকম কাজ, এই 8টির আবার আরেক রকম কাজ, এই 4টির এই মাঝখানে আমরা লাইন দেখতে পাচ্ছি, কারণ এই টুলগুলো একরকম কাজ করে, তাই এখানে মাঝখানে একটু লাইন লাইন দিয়ে এগুলো আলাদা করা হয়েছে। এগুলো 4টি সেগমেন্টে টুলবার মূলত বিভক্ত। এই যে প্রথম সেগমেন্টে 6টি টুল আছে, এগুলার ভিতর ক্লিক করলে দেখা যাবে যে আরও কিছু আছে। এই টুলগুলোকে বলা হয়, অর্থাৎ এই সেগমেন্ট যে প্রথম সেগমেন্টটি আছে এটাকে বলা হচ্ছে সিলেকশন সেগমেন্ট। দেন এখানে 8টি আছে, এই 8টির যে সেগমেন্ট অর্থাৎ দ্বিতীয় যে সেগমেন্ট আছে আমাদের, এগুলাকে বলা হচ্ছে ইমেজ রিটাচ অ্যান্ড এডিটিং সেগমেন্ট। দেন 4টি টুলের যে সেগমেন্ট এগুলোকে বলা হচ্ছে অবজেক্ট অ্যান্ড টেক্সট ক্রিয়েশন। এরপর শেষে যেগুলো আছে এখানে বিভিন্ন রকম টুল দেখতে পাচ্ছি, একটি হাতের চিহ্ন, একটি জুম চিহ্ন, 2টি কালার, এইগুলা বিভিন্ন টাইপসের কাজ নিয়ে যে টুলস নিয়ে যে সেগমেন্টটা আছে এই সেগমেন্টটাকে বলা হচ্ছে আদার্স। এগুলাই মূলত আমাদের মোটামুটি ইন্টারফেসের ফটোশপ PS6-এর জিনিসগুলো, টুলগুলোর কাজ আমরা আস্তে আস্তে শিখবো, কোথায় কী আছে এগুলো আস্তে আস্তে জানবো। এখন আরেকটা জিনিস দেখবো, সেটি হচ্ছে কিভাবে আমরা একটা নতুন ডকুমেন্ট নিতে পারি ফটোশপে। আমরা যে ডকুমেন্টটা নিব সেটিকে বলা হয় ক্যানভাস। মূলত আমরা ক্যানভাসের উপরই আঁকাআঁকি কিংবা আমাদের অন্যান্য যেসব কাজ সেগুলো করে থাকি। ক্যানভাস নিতে হলে আমাদেরকে প্রথমেই যেতে হবে ফাইল মেনুতে। ফাইলে যে ওয়ান ক্লিক করলে নিউ, কিংবা আমরা কিবোর্ড থেকে Ctrl+N দিলেও আমাদের নিউ ক্যানভাস অথবা নিউ ডকুমেন্টসের ডায়ালগ বক্স অথবা পপ আপ বক্সটি ওপেন হবে। এখন আমরা কিভাবে ডকুমেন্ট সেটআপটা নিব? ডকুমেন্ট সেটআপের প্রথমেই যদি দেখি তাহলে আছে নেম। এই নেমটি চাইলে আমরা এখনও দিতে পারি, কিংবা আমাদের প্রয়োজন অনুযায়ী কাজ শেষে সেভ করার সময়ও দিতে পারি। এটি আমাদের ইচ্ছা, সম্পূর্ণ যার যেভাবে সাজাতে চায় কিংবা সেভ করতে চায় সেটা আমরা দেখতে পারি। দেন প্রিসেট, অর্থাৎ আমাদের ক্যানভাসের সাইজটা কী হবে। প্রথমেই দেখতে পাচ্ছি ডিফল্ট ফটোশপ সাইজ। আমরা যদি কি কাজ করব সেটা ফিক্সড না থাকে তাহলে আমরা ডিফল্ট ফটোশপ সাইজের ক্যানভাস নিয়ে যে কোনো কাজ প্রথমে করতে পারি। ডিফল্ট ফটোশপ সাইজে দেখলে দেখা যাচ্ছে এগুলার কিছু সাইজ টাইজ আছে, বাট এই প্রিসেটে সাইজে যে এখানে কোনো কিছু আসে না, তার মানে ডিফল্ট ফটোশপ সাইজের ভিতর অন্য কোনো পেপার নেই। এরপর ইউএস পেপারে গেলে আমরা আবার বিভিন্ন সাইজ দেখতে পারি, লিটার, লেগাল, ট্যাবলয়েড, যার যখন যেটা প্রয়োজন হবে সেই অনুযায়ী আমরা এখান থেকে নিয়ে কাজ করতে পারবো।
দেন আছে ইন্টারন্যাশনাল পেপার, এখানেও অনেকগুলো সাইজ দেওয়া আছে। A4 যেটা আমাদের খুব পরিচিত, আমরা সাধারণত কোনো কাজ করার সময় যে কোনো কিছু প্রিন্ট করার সময় A4 সাইজের পেপারটা ইউজ করতে করি সাধারণত। A4 থেকে DL পর্যন্ত আছে। এরপর আছে ফটোর মধ্যে ল্যান্ডস্কেপের কত কিছু সাইজ দেওয়া আছে, পোর্ট্রেটের সাইজ দেওয়া আছে, আমাদের প্রয়োজন অনুযায়ী এগুলো আমরা ব্যবহার করব। দেন হচ্ছে ওয়েবের সাইজ বেশ কিছু দেওয়া আছে, আমাদের যখন যেটা লাগবে সেটা আমরা এখান থেকে নিতে পারি। দেন হচ্ছে মোবাইল ডিভাইসের যদি আমরা কোনো ডিজাইন করতে চাই তখন আমরা কি করব, এখান থেকে দিতে পারি। দেন হচ্ছে ফিল্ম অ্যান্ড ভিডিও, আর লাস্ট হচ্ছে কাস্টম কি আমাদের প্রয়োজন অনুযায়ী যখন কোনো উইড অ্যান্ড হাইট দিয়ে থাকবো, কাস্টমাইজ করে কোনো ক্যানভাস যখন ক্রিয়েট করব তখন আমাদের কাস্টমটা হবে। এখন আমি যেহেতু আমি কোনো কাজ করব না, শুধু ক্যানভাস নিয়ে নর্মাল একটা ডিফল্ট ক্যানভাস তৈরি করছি, সো আমি এখন ডিফল্ট ফটোশপ সাইজ দিলাম। এরপর আছে উইড অ্যান্ড হাইট, এটা আমরা যেভাবে দিব, মানে যে পেপার সাইজটা দিব সে অনুযায়ী আসবে। এ পাশে আছে সেন্টিমিটার্স, কিংবা এখানে অ্যারোটি ক্লিক করলে আমরা দেখতে পাই অনেকগুলো একক দেখা যাচ্ছে। ফটোশপে সাধারণত 60টি একক আছে: পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার্স, মিলিমিটার্স, পয়েন্ট, পিকাস, কলামস। এই 60টির মধ্যে পিক্সেলটি ইলেকট্রনিক মিডিয়ার জন্য ইউজ করা হয়, অ্যাজ লাইক ওয়েবসাইট অ্যান্ড ফেসবুকের জন্য যখন কোনো ডিজাইন করব তখন আমরা পিক্সেলসটা ইউজ করব। আর বাকি যে 6টি আছে, এই 6টি হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য আমরা ব্যবহার করব। যেহেতু এখন কোনো কাজ আমি ফিক্সড করছি না, আমি পিক্সেলটাই নিলাম। দেন হচ্ছে রেজুলেশন বলতে আমরা কি বুঝি? রেজুলেশন হচ্ছে পিক্সেল পার ইঞ্চ। এই রেজুলেশনটি যখন আমরা কোনো ইলেকট্রনিক মিডিয়া নিয়ে কাজ করব তখন আমরা রেজুলেশনটা দিব 72, এখানে পিক্সেল পার ইঞ্চ করে দিলাম। আর যখন আমরা প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করব তখন আমরা নিব 300 ppi, অর্থাৎ পিক্সেল পার ইঞ্চ। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। ইলেকট্রনিক মিডিয়ার জন্য রেজুলেশন 72 এবং প্রিন্ট মিডিয়ার জন্য 300। এরপর আমি চলে যাচ্ছি কালার মুডে। কালার মুড হচ্ছে 5টি: বিটম্যাপ, গ্রে স্কেল। বিটম্যাপ হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে যে কালার তৈরি হয়। গ্রে স্কেলও হচ্ছে 100% ব্ল্যাক এবং 100% হোয়াইট নিয়ে কালার। এরপর RGB সাথে আমরা মোটামুটি সবাই কম বেশি পরিচিত। RGB মূলত রেড, গ্রিন অ্যান্ড ব্লু। আর আমরা ইলেকট্রনিক মিডিয়ার জন্য যখন কোনো কাজ করব তখন আমরা RGB কালার মোডটা ইউজ করব। এই রেড, গ্রিন, ব্লু। এরপর হচ্ছে CMYK হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং ব্ল্যাক। এটি প্রিন্ট মিডিয়ার জন্য ইউজ করা হয়। দেন হচ্ছে ল্যাব কালার RGB থেকে প্রিন্ট করার জন্য আমরা ল্যাব কালার মুডে নিয়ে দোকানে নিয়ে প্রিন্ট করতে পারি। আমি এখানে RGB রাখলাম 8 বিট, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, দেন ওকে। আমার ডকুমেন্টটি ওপেন হচ্ছে। আমার বাই ডিফল্ট ক্যানভাসটি ওপেন হয়েছে। এই যে সাদা পেজটুকু হয়েছে, এখানে আমার ইচ্ছা মতো কিছু ড্র করতে পারবো। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা যখন কোনো ক্যানভাস ওপেন করি অথবা নিউ ডকুমেন্টস ওপেন করি, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ওপেন হচ্ছে এবং এটা লক করা থাকে। এই হচ্ছে মূলত আমাদের ফটোশপের মানে ডকুমেন্টস নেওয়া। আর বেসিক বলতে যেটা বোঝাচ্ছে, প্রথম দিন আমি এতটুকুই রাখতে চাচ্ছি। আমার এই ভিডিওগুলো মূলত যারা একদম বিগিনার লেভেলের স্টুডেন্ট তাদের জন্য, যারা নতুন করে কিছু শিখতে চাচ্ছেন, ফটোশপ শিখতে চাচ্ছেন, কিংবা অন্য যা কিছু অ্যাজ লাইক
মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, জাস্ট বেসিকগুলা আমি সাধারণত টিউটোরিয়ালে দিব বেসিকের। আর যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের স্টুডেন্ট আছেন, যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের 6 মাস মেয়াদি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এবং গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া কোর্সের স্টুডেন্ট, তাদের জন্য অনেক বেশি উপকার হবে, কারণ আমি ভিডিওগুলো সেই অনুযায়ী সাজানোর চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।